আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারছেন না কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। রাতভর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। এর জন্য ফ্লাইট ক্যাপাসিটি না থাকাকে দায়ী করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সুফিয়ান ফারাবের রিপোর্টে বিস্তারিত। স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই ভিড় করছেন শ্রমিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মের সন্ধানে মালয়েশিয়া যেতে না পেরে হতাশ সবাই। বলছেন এজেন্সিগুলোর প্রতারণার কারণেই প্রবাসে যাওয়ার স্বপ্ন ভঙ্গ তাদের। এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। যোগাযোগ করতেছি, ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নেই ভাই। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরো বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি, এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে। এমন পরিস্থিতি এড়াতে পূর্ব থেকেই পরিকল্পনা করে ফ্লাইট ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ছিল বলেও অভিযোগ তাদের। প্রতিটা রুটেই একটা ক্যাপাসিটি থাকে এয়ারলাইন্সের, পার ডে বা পার উইকলি, মান্থলি। এই মাসে এসে এই প্রায় 50-60 হাজার যাত্রী তারা কুয়ালালামপুর যেতে হবে, এটা কিন্তু এক মাসে ক্যারি করা কোনো এয়ারলাইন্স বা সবগুলো এয়ারলাইন্স মিলেও কিন্তু সম্ভব না। মূলত এটা একটা সমন্বয়হীনতা। আমরা যেটা দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, এয়ারলাইন্সগুলো কিংবা এখানে বিমান মন্ত্রণালয় আছে, বায়রা আছে, আমরা আটাব আছি, কারোর সাথে কারো কোনো সমন্বয় নাই, কোনো যোগাযোগ নাই। এই যে 50-60 হাজার যাত্রী এক মাসের মধ্যে যেতে হবে, এটা কোনো প্রস্তুতি নেই এবং এমন একটা অবস্থা যে কেউ বোধহয় এটা কিছু জানেই না। মালয়েশিয়া সরকারের সঙ্গে সরকারিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। এর আগে এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত 30 মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন টিভির প্রতিনিধি দল। গত 13 মে আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন করা হয়। তার দেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে। বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। দর্শক, কিছুক্ষণ আগে আমরা এই বিষয়ে কথা বলছিলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী শরীয়ত খান, তার সাথে এই বিষয়ে কথা বলবো সরাসরি। শরীয়ত, এই যে মালয়েশিয়ার কর্মীরা যেতে পারছেন না, তাদের কি বক্তব্য, সেই সাথে এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। রিদওয়ানা, আপনি জানেন যে গতকালই আসলে মালয়েশিয়ার শেষ বিমান গেছে যারা হলো নতুন কর্মী। তো আজকে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। তো কালকে রাতে সর্বশেষ ফ্লাইটটি গিয়েছে রাতে 10টার দিকে। তো তারপরে কিন্তু এখানে সেই অনেকে বিমানের টিকিট পায়নি। যারা নতুন কর্মী তাদের প্রায় 5,24,000 যাদের এবার ভিসা হয়েছিল, তো তাদের মধ্যে কিন্তু গতকালকে পর্যন্ত 4,93,000 পর্যন্ত কিন্তু গতকাল পর্যন্ত এই মালয়েশিয়া পৌঁছেছে। তো আজকে কিন্তু আর আজকে কোনো ফ্লাইট নেই। আজকে থেকেই যেহেতু মালয়েশিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে নতুন শ্রমিকদের জন্য,
তো কালকে কিন্তু প্রায় যে 31,000 কর্মী তারা কিন্তু যেতে পারেনি, শ্রমিক তারা কিন্তু কালকে রাত পর্যন্ত, আজকে ভোর পর্যন্ত অনেকে অপেক্ষা করেছেন এই শুধুমাত্র একটি বিমানের টিকিটের আশায়। তো তারা না যেতে পেরে আসলে কর্তৃপক্ষের অবহেলা দায়ী করেছে। সব কিছু মিলে তারা আসলে তাদের যে সহায় সম্বল সব ছিল সে সব শেষ করে কিন্তু তারা এই মালয়েশিয়ার ভিসা করেছিল। তো ভিসা পাওয়ার পরও যেহেতু তারা যেতে পারেনি, তো সেটাই হলো আসলে সবচেয়ে বড় তাদের মর্মান্তিক বিষয় হয়েছে। আসলে এখানে বিমানবন্দরে এসে সবাই কিন্তু 3-4 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন শুধুমাত্র বিমানের টিকিটের। তবে এরপরে তাদের এখন যে পরিস্থিতি, তারা সবাই বাড়ি ভোর পর্যন্ত থেকে অনেকে বাড়ি ফিরে গেছেন, অনেকে গতকালকে রাতেই চলে গেছেন যখন নিশ্চিত হতে পেরেছেন। তো তারা বলেছেন যে তারা যারা যেই রিক্রুট এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করছে না। এছাড়া আগামীকালকে জানা যাবে আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি এসেছেন গতকালকে রাতে, তার সেখান থেকেই তারা আসলে বলেছেন যে মালয়েশিয়ার সরকারের সাথে তারা যোগাযোগ করছেন। তারা যেই 31,000 শ্রমিক যেতে পারেনি, তো তাদেরকে নেয়ার একটি ব্যবস্থা তারা আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলেছেন যে 10-15 দিনের জন্য বা 1 মাসের জন্য হলেও যেন মালয়েশিয়া এই তাদের সিদ্ধান্তটা বাড়ায়, এবং সেই চেষ্টাই তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। হয়তো একটু সমাধান হবে, আমরা তেমনটাই প্রত্যাশা করছি। শরীয়ত, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি এবং উজানের ঢলে সিলেটে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তের 5টি উপজেলা প্লাবিত হয়েছে। সিলেট শহরেও বন্যার পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর 4,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। এসব এলাকায় ঘরবন্দী হয়ে মানবেতর জীবন কাটছে কয়েক লাখ মানুষের। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, বৌলাই, রক্তি এবং জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্ট বিপদসীমার কিছু উপর দিয়ে প্রবাহিত হলেও রাস্তাঘাট এবং ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নদীর পানি হাওরে প্রবেশ করেছে এবং ভারী বৃষ্টি না হওয়ায় জেলার বিভিন্ন নদীর পানি কমেছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। দুশ্চিন্তার মাঝে আছে যে যখন তখন মনে ওরা গরমের ভিতরে পানি উঠতে পারে। আমরা বর্তমানে খুব বিপর্যয়ের মুখে আছি। যেখানে পানি উঠেছে সব ওভারফ্লো হয়ে উঠেছে। আমরা একটু বৃষ্টিতেই পানি জমে যায়, আর হাঁটা চলা এবং চলাফেরা খুবই কষ্ট। ক্ষতিগ্রস্ত যে এলাকাসমূহ সেগুলো তাদের ক্ষয়ক্ষতি সাপেক্ষে তাদেরকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি সুগম করতে চালু হয়েছে বেনাপোল মোংলা রেলপথ। সকাল 9:15 যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলা যাবে। বেনাপোল রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে বেতনা কমিউটার ট্রেনের বগি এবং ইঞ্জিন দিয়ে মোংলা কমিউটার ট্রেন চলবে। আগে বেতনা কমিউটার ট্রেন খুলনা থেকে বেনাপোল দুবার চলাচল করলেও আজ থেকে খুলনা বেনাপোল রুটে একবার এবং বেনাপোল থেকে মোংলায় চলাচল করবে একবার। সকাল 9:15 বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে কমিউটার ট্রেনটি খুলনার ফুলতলা মোহাম্মদনগর হয়ে মোংলা পৌঁছবে দুপুর 12:35 এবং দুপুর 1টায় মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে বিকেল 4:30টায়। দর্শক, খুলনা রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী SM মনিরুজ্জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়, যাত্রী এবং পণ্য পরিবহনে কতটা সুবিধা হবে? হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে বেনাপোল মোংলা খুলনা রেল যোগাযোগ ব্যবস্থা। আজ সকাল 9:15 ছেড়ে এসেছে মোংলার উদ্দেশ্যে ট্রেনটি, যার দূরত্ব 139 কিলোমিটার। আপনাকে জানিয়ে রাখি এই ট্রেনটিতে কিন্তু আসন সংখ্যা রয়েছে 676টি এবং বেনাপোল থেকে মোংলার ভাড়া নির্ধারণ করা হয়েছে 85টি। এটি কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, বিশেষ করে মোংলা, বাগেরহাট, বরিশাল এই অঞ্চলের মানুষের
তারা কিন্তু এইটা অনেক দিনে তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই ট্রেনটির ব্যবস্থা করেছে সরকার। আপনাকে জানিয়ে রাখি, ট্রেনটি কিন্তু মোংলা থেকে বেনাপোল পর্যন্ত এর মাঝে বেশ কয়েকটি স্থানে অবস্থান করবেন, যাত্রী ওঠানামা করবেন। সেগুলোর মধ্যে রয়েছে যশোরের বেনাপোল থেকে শুরু করে নাবারণ, জিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিংগিয়া এবং নোয়াপাড়া। তার ভিতরে খুলনায় রয়েছে বেজেরডাঙ্গা, ফুলতলা, আরংঘাটা, মোহাম্মদনগর, সেই সঙ্গে বাগেরহাটের রয়েছে কাটাখালী, চুলকাঠি বাজার, ভাগা, দিগরাজ হয়ে মোংলায় পৌঁছাবে। ইতিমধ্যে কিন্তু ট্রেনটি ছেড়ে এসেছেন এবং ট্রেনটি 12টা 35 মিনিটে যে মোংলায় পৌঁছাবেন এবং একটাই কিন্তু আবার মোংলার বেনাপোলের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবেন, যেটি 4টা 30 মিনিটে পৌঁছাবেন। আপনাকে জানিয়ে রাখি, এই ট্রেন সংযোগের জন্য সড়কটিতে খরচ হয়েছে প্রায় 4000 কোটি টাকার বেশি। আমি এই অঞ্চলের অনেকের সাথে কথা করেছি, বিশেষ করে বাগেরহাট অঞ্চলের অনেকেই কিন্তু এই ট্রেনটিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা তাদের মাছ সহ কৃষিপণ্য অল্প সময়ের মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গা ছড়িয়ে দিতে পারবেন। ঋতুনা, এই ছিল খুলনা থেকে নতুন ট্রেন যোগাযোগের সর্বশেষ খবর। ঋতুনা, মনে ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় জেলা পটুয়াখালী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। এতে অনেকেই পরিবার পরিজন নিয়ে এখনও অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্তরা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাগরকন্যা পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন মানবেতর জীবন কাটছে জেলার অনেক মানুষের। সরকারি হিসেবে জেলায় 37,786টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 3,27,000। এত ঘরের মধ্যে থাকতে মানে ভয় থেকে ঘরে গাছ করে কিছুই নেই, ঘরে গাছ করে সবকিছু বাইরে ছিঁড়ে গেছে। সরকারি ঘর দিয়েছে, হ্যাঁ মনে করেন ফাটতে ছিটে সব গেছে পড়িয়া। অন্যায় আমার দোকান সব নামাই এনেছে। ঘরের ভিতর যা কিছু ছিল সব বাসায় নিয়ে গেছে। ডাল ছিল, বাদাম ছিল, এগুলো তো সব শেষ হয়ে গেছে। আমাদের এই যে গাছপালা যেখানে যা ছিল কিছুই আমাদের নাই, সবই শেষ হয়ে গেছে। আমি কোথায় থাকুন, কি করবো? বন্যায় আমার ঘর দোর সব পড়ে গেছে। কমপক্ষে 50 টন চাউল লাগবে, যাদের ঘরে কিছু নাই ভাষায় নিয়ে গেছে, সেই ঘরে ঘরে চাউল পৌঁছায় দেওয়ার জন্য। এদিকে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করতে বিভিন্ন দপ্তরের লোকজন মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক 3,27,000 জন এবং পুরো জেলায় আনুমানিক 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1,865টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করছে যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি করবে। সবার সহযোগিতায় ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পটুয়াখালীবাসীর। সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমি এই ঘরটা আমরা উঠতে পারে তার ব্যবস্থা আমি তার কাছে বিনীত নিবেদন করি। সৈয়দা সামিয়া তামান্না, RTV। 60,000 থেকে 20 লাখ টাকা দামের গরু প্রস্তুত করছেন খামারিরা। গেলবারের তুলনায় বেচা বিক্রি এখনও জমে না উঠলেও বিক্রেতাদের প্রত্যাশা অনেক। তবে আগ থেকে পছন্দের পশু কিনতে গিয়ে ক্রেতারা বলছেন যে এবার দাম একটু বেশি। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে আশিকুল আলমের ধারাবাহিকের প্রথম পর্ব আছে। কুরবানির ঈদ সামনে রেখে গরু পালন করছেন খামারিরা। ফ্রিজিয়ান, ব্রাহ্মা, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের দেশি গরু দিয়ে সাজানো হয়েছে খামার। শেষ মুহূর্তে পশুর প্রতি যত্ন বেড়ে গেছে। নিয়ম করে গোছল ও খাওয়ানো সহ গরুর ওজন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বিভিন্ন দামের গরু কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে। শুধু বড় গরু নয়, মধ্যবিত্তের কথা মাথায় রেখে প্রস্তুত করা হচ্ছে ছোট আকারের পশুও। তবে তুলনামূলক এবার ছোট গরুর সংখ্যা কম। হাটের ভিড়ে কুরবানির পশু কেনার ঝামেলা থাকায় খামারে এসেই পছন্দের পশু কিনছেন অনেকে। লাইভ ওজন যেটা, এই বিক্রিটা কিন্তু খুব কম ছিল। তাতে বোঝা যাচ্ছে এবছরে এটাকে মানুষ প্রাধান্য বেশি দিচ্ছে এবং এই জন্য দিচ্ছে যে হাটবাজারে গরু কিনে যে মানুষ প্রতারিত হয়েছে, এই জন্য লাইভ ওজনের দিকে মানুষ চলে যাচ্ছে। হাটে গেলে তো দেখা যায় গরুগুলো অনেক সময় মানে এমন হয় যে মানুষের গায়ের উপর উঠে যায়, আর এখানে আসলে সুন্দর পরিবেশে নেওয়া যায়। দামটা কিছু কম আর বেশি হোক, কিন্তু পরিবেশটা এখানে ভালো।
রাজধানীর মোহাম্মদপুরের দুধের বাড়ি এগ্রো খামারি জানান, মধ্যবিত্তের কথা মাথায় রেখে মাঝারি ও ছোট আকারের গরু বেশি আনছেন তারা। আমাদের এই মোহাম্মদপুরের দুধের বাড়ি এগ্রোটা একটু ব্যতিক্রম। আমরা সবসময়ই 1 লাখের নিচে এবং 1 লাখের থেকে সামান্য বেশি এই ধরনের গরু আমাদের ফার্মে প্রচুর থাকে। দিন যত গড়াচ্ছে খামারে পালন করা গরু কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের। আশিকুল আলম, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে অস্থির হওয়া বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। এক রাতের ব্যবধানে মরিচের দাম কমেছে 80 থেকে 100 টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আমদানি বাড়ায় কমেছে মরিচের দাম, এছাড়াও কমেছে সব সবজির দাম। ঝিঙা, ধুন্দল, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে, আর বেগুন 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালি বিক্রি হওয়া ডিম 52 থেকে 55 টাকা, আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি এবং ব্রয়লার মুরগি। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আজকে হচ্ছে আপনার 140 আছে, 120 আছে, 100 টাকা পর্যন্ত আছে আজকে। আর কালকে 200 টাকা ছিল, 220 টাকা ছিল, তাও 200 টাকা খাইতেন ইন্ডিয়ান পচা। তখন কয় আমারে দাও, যে আজকে 120 বলছে, আজকে পাবলিক ঘুরে। পটল ব্যস্ত আছি 30 টাকা কেজি, বটবটি ব্যস্ত আছি 60 টাকা কেজি, তারপর বেগুন ব্যস্ত আছি 60 টাকা কেজি, গাজর ব্যস্ত আছি 80 টাকা 70 টাকা। এগুলো সবই আমাকে সাধারণ মানুষের ভোগান্তি। একদিন হয় 10 টাকা বেশি, আর একদিন 50 টাকা বেশি। কিন্তু আসলে আমরা তো মিডিয়াতে দেখি যে বাজার কন্ট্রোল করতেছি, বিভিন্ন যাদের দায়িত্ব আছে যারা, আসলে ওইভাবে কন্ট্রোল হয় না। এটা ওই সাময়িক 2-1 দিন হয়তো কন্ট্রোল থাকে, তারপরে আবার ওই আগের অবস্থায়। বাজারের পরিস্থিতি জানবো। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, কিছু কিছু পণ্যের দাম কিছুটা কমার কথা আমরা কিছুক্ষণ আগে জানছিলাম, তো নিত্যপণ্য সরবরাহ কোনো ঘাটতি দেখছেন কিনা এই মুহূর্তে? সব মিলিয়ে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রিদওয়ানা, ঘূর্ণিঝড় রেমাল এবং তার পরবর্তীতে সারা দেশব্যাপী বৃষ্টি হয়েছিল, সে কারণে কিন্তু গেল কয়েকদিন ধরে সবজি যেহেতু পচনশীল, যার কারণে কম করে এই রাজধানীর কারওয়ান বাজারে আসতো, যার ফলে কিন্তু দাম কিছুটা বেড়েছে। আজকে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আমদানি আগের তুলনায় অনেক বেশি হয়েছে, যার ফলেই দামগুলো কমতে শুরু করেছে। আমরা সবজিগুলো দেখেছি 30 টাকা থেকে 40, 50, 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর যেগুলো ফ্রিজিং করা সবজি, অর্থাৎ গাজর, টমেটো, ফুলকপি, শীতকালীন সবজি, সেগুলোর দামগুলো একটু কিছুটা বেশি, 80, 100 টাকা করে বিক্রি হচ্ছে। বিশেষ করে পেঁয়াজের বাজার, মরিচের বাজার কিন্তু একেবারে অস্থির হয়ে উঠেছিল। গতকালকে 200-220 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে। এক রাতের ব্যবধানে কিন্তু সেটি এখন বিক্রি হচ্ছে 100 টাকা, 120 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন যে গতকালকে সাধারণত কারওয়ান বাজারে যখন 5 থেকে 6টা ট্রাক মরিচ এখানে আসে, তখন কিন্তু একটি নির্দিষ্ট দামের মধ্যে থাকে, 120 টাকা থেকে 160 টাকার ভিতরে থাকে। কিন্তু যখন তার থেকে কম চলে আসে, অর্থাৎ 2 ট্রাক বা 3 ট্রাক মরিচ যখন এখানে আসে, তখন দামটা কিন্তু অস্বাভাবিক হয়ে যায়, 200 টাকা, 220 টাকা করে চলে যায়। গতকালকে কিন্তু হয়েছে যেটি যে আরও 2টি ট্রাক যেটি আসার কথা ছিল অন্য জায়গায়, সেটি এইখানে চলে আসার ফলে দাম কিন্তু আজকে হঠাৎ করে 100 টাকা করে কমে গিয়েছে। সবাই বলছেন যে আমদানি যদি এভাবে বেশি রাখা যায়, তাহলে সবগুলো পণ্যের দামই এভাবে ধীরে ধীরে কমে আসবে। তো এই ছিল বাজার থেকে সর্বশেষ। রিদওয়ানা। সাকিব, ধন্যবাদ আপনাকে। আসছে বাজেটে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও এবার তা 15% করা হচ্ছে। অন্যদিকে বৈধ টাকার কর 25 থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা করছেন সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIBর মতে সরকারের এমন সিদ্ধান্ত অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, 15% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারি কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। অর্থ পাচার ঠেকাতে এমন সিদ্ধান্ত বলে জানায় মন্ত্রণালয়। তবে একে নেতিবাচক হিসেবেই দেখছে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অর্থনীতিবিদ MM আকাশ মনে করেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় বাড়বে না, বরং কমবে। যে অন্যায় করলো তাকে আপনি সুযোগ দিলেন, আর যে ন্যায়সঙ্গত কাজ করলো তাকে আপনি পানিশমেন্ট করলেন, তাহলে কোনো ক্রমেই তো এটা অর্থনৈতিক নৈতিকতার মধ্যে পড়ে না। কালো টাকা করাটাই সাদা রাখার চেয়ে লাভজনক। এই জিনিসটা তো হোল অর্থনীতির জন্য একটা রং সিগন্যাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ অবৈধ উপার্জনকেই উৎসাহিত করবে। বৈধ আয়ে 30%, বিপরীতে অবৈধ আয়ে 15% কর। এমন সিদ্ধান্ত কোন নৈতিকতার ভিত্তিতে, সে প্রশ্নও রাখেন তিনি। শুধুমাত্র বৈষম্যমূলক স্বাভাবিক বিবেচনা সেটা না, এটা হচ্ছে নৈতিকতা বর্জিত বৈষম্যমূলক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, অবৈধ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত তার। অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক ব্যবস্থা হওয়া সত্ত্বেও এটা যেটা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই পথ থেকে সরকারের সরে আসা উচিত। NBR এর তথ্য মতে 10% কর দিয়ে 2020-21 অর্থ বছরে 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করেন। এতে আদায় হয় 2,064 কোটি টাকার রাজস্ব। আর 2021-22 অর্থ বছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগও দেয়া হয়েছিল। তবে কেউই সরকারের দেয়া এই সুযোগ নেননি। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। দর্শক, লোকসভা নির্বাচন নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পশ্চিমবঙ্গে সহ গোটা দেশের 8টি রাজ্যে মোট 57টি আসনে কিন্তু আজকের সপ্তম দফার অর্থাৎ শেষ দফার কিন্তু ভোট শেষ হচ্ছে 1 জুন 2024। ফলাফল জানা যাবে আগামী 4 জুন। ভারতবর্ষের দিল্লির মসনদে 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কারা দিল্লির মসনদে যায়, আমি ক্যামেরা পার্সন বন্ধুকে একটু দেখাতে বলবো। উত্তর কলকাতার কলকাতা শহরতলির একেবারে সোদপুর অঞ্চলে কিন্তু একটি বুথে ভোট হচ্ছে। জওয়ানরা রয়েছেন, CRPF জওয়ানরা রয়েছেন একেবারে কঠোর নিরাপত্তায়। আজকের ভোটে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং 33,000-এর বেশি কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সেই জায়গা থেকে আজকের ভোট কিন্তু একেবারে নজর কাড়া ভোট। আমরা দেখেছি যে এই প্রথম দফা থেকে ষষ্ঠ দফা কিন্তু ভোট পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে একেবারে কঠোর নিরাপত্তায় কিন্তু ভোট সম্পন্ন হচ্ছে। ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো, মানুষ কিন্তু সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিরাপত্তা কর্মীরা যেমন রয়েছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আশা করা যাচ্ছে এবং আজকের ভোট কিন্তু কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ভোটের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের ভোটে কিন্তু প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেসের অজয় রায়, অভিনেত্রী রয়েছেন কঙ্গনা রাউত এবং পাশাপাশি রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আজকে প্রার্থী ডায়মন্ড হারবারের, স্বাভাবিকভাবে কিন্তু তিনি দক্ষিণ কলকাতায় আজকে ভোটদান করবেন। আমরা দেখাতে বলবো নিরাপত্তা কর্মীরা কিন্তু পুলিশ প্রশাসন, CRPF, BSF এর জওয়ানরা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে ঘোরাফেরা করছে। আমরা দেখতে থাকবো আজকে সারাদিনের শেষে ভোটের গতি প্রকৃতি কোন জায়গায় যায়। খেলার খবর, ক্রিকেট। T20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্রে পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচ T20 সিরিজটি 2-1 ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর বৈরী আবহাওয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি প্রথম প্রস্তুতি ম্যাচ। তাই T20 বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের সাম্প্রতিক অফ ফর্মের কারণে এই ম্যাচটি গুরুত্বের সাথে নিচ্ছে না ভারত। বিশ্বকাপের মূল আসর শুরু হবে আগামীকাল। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।